বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। আমাদের জাতীয় কবি, দ্রোহ আর সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য কাব্য কুলিমুজুর থেকে শুনছিলেন দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট দুজন মানুষ। তাদের মধ্যে অদ্ভুত একটা মিল আছে, কারণ তারা দুজনই প্রাক্তন ক্যাডেট। জি, আছেন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনেতা খিজির হায়াত খান, এবং আছেন সিনিয়র সাংবাদিক, উপস্থাপক ও চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক সৈকত সালাউদ্দিন। চলুন কথা বলি তাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? ভালো আছি। এবং দুজন ক্যাডেটের অনেকদিন পর বোধহয় দেখা, কেমন লাগছে? আসলে এই যুগে মানে সরাসরি দেখা সাক্ষাৎ একটু কম হয়। উনি আমার সিনিয়র, আমার অনেক সিনিয়র। আমি প্রথমেই খিজির হায়াত খান দিয়ে আসতে চাই যে আপনার চলচ্চিত্রে সবসময় আমরা দেখি যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো খুব প্রাধান্য পায়, এবং এর কি বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কারণ এটা বিশেষ কারণ যে আমি খুব প্ল্যান করে মুক্তিযুদ্ধ নিয়ে বানাতে চেয়েছি বা বানাচ্ছি সেটা না। হয়তোবা মুক্তিযুদ্ধটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসি, ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু শুনেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা আসলে ওভাবে কাজ করতে পারিনি নানা কারণে। আর এই মুহূর্তে এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে সততার সাথে এই ৫৫ বছরে উপস্থাপনের জায়গায় আমরা হয়তো বা কার্পণ্য করেছি। মুক্তিযুদ্ধকে নানা সময়ে রাজনৈতিকরণ করা হয়েছে। একবার ১৯৭১ সালে একবার এই জাতির সবাই একটা লক্ষ্যে আমরা যুদ্ধ করেছিলাম, যেখানে এই জাতির জন্ম হয়েছিল, সেটা আমাদের মুক্তিযুদ্ধ। এরপরে যতবার আমাদের যত আন্দোলন, গণ আন্দোলন হয়েছে, সেখানে পক্ষ বিপক্ষ ছিল, বাট ওই সময় আমরা সবাই এক ছিলাম। তো এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। কিন্তু এই অর্জনটাকে নিয়ে আমরা সবাই নানাভাবে নানা সময় রাজনীতি করেছি, এবং এটার প্রভাব আমরা এই বর্তমান সময়েও দেখতে পাচ্ছি। যে জুলাই পরবর্তী সময়ে ২৪কে ৭১-এর সাথে সামনে দাঁড় করানোর একটা কোথায় জানি একটা দুরবি সন্ধি পাওয়া যায়। এবং সবচেয়ে কষ্ট লাগে যে ১ বছর আগের শহীদদের ঠিকমতো আমরা পুনর্বাসন করতে পারি নাই ওদের পরিবারের, কিন্তু আমরা ৭১-এর শহীদ সংখ্যা কত এটা নিয়ে মারামারি কামড়াকামড়ি করছি। তো আমার মনে মুক্তিযুদ্ধ নিয়ে আরো অনেক বেশি কাজ করা উচিত, এবং এই জেনারেশনের কাজ করা উচিত। জি 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 জি। আপনার পরিবারেও তো দুজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং একজন মানে শহীদ হয়েছে আপনার চাচা। আমার ছোট মামা সাইফুল ইসলাম সাফু সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন, তিনি শহীদ হয়েছেন। এবং আরেকজন রফিকুল ইসলাম, যিনি আন্তর্জাতিক মাতৃভাষা মানে আমাদের ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার জন্য যিনি প্রথম চিঠিটা ইউনেস্কোকে লিখেছেন, উনি আমার আপন মামা রফিকুল ইসলাম, যিনি ২০১৩-তে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। জি, সেই কারণেই কি আপনাদের পরিবারের মধ্যে এই যে মুক্তিযুদ্ধ বা দেশপ্রেমের যে চর্চা বা আমি কি বলবো যে ভাবনা, সেগুলোই ছিল? প্রভাব তো অবশ্যই থাকে। মামাদের গল্প শোনা, মার কাছ থেকে শোনা, মানে ওইটার তো একটা বিশাল প্রভাব অবশ্যই থাকে। এবং আমি বলবো যে এছাড়াও আমি যেই শহরে বেড়ে উঠেছি কুমিল্লা বা সিলেট ক্যাডেট কলেজে, যেই জায়গায় আমাদের ক্যাডেট কলেজটা, ওই ক্যাডেট কলেজটা পাকিস্তানি ক্যাম্প ছিল, এবং এটার আশেপাশে অনেক গণকবর ছিল। ওখানেও মানে আমার বেড়ে ওঠাটার সাথে মুক্তিযুদ্ধের কানেকশন অনেক সলিড ছিল। জি জি। তো আমরা একটু সৈকত সালাউদ্দিনের কাছে আসতে চাই যে আপনি তো ক্যাডেটে ছিলেন, তো আপনি এই পরে সাংবাদিকতা পেশায় কিভাবে আসলেন, যদি একটু ছোট্ট করে বলেন। এটা তো মানে ক্যাডেট কলেজ নিয়ে একটা মানে ভুল ধারণা আছে। মানে ক্যাডেট কলেজ কিন্তু যে এটাকে কি বলবো যে সামরিক বাহিনীতে যোগদানের জন্য তৈরি করে, এটা একটা ভুল ধারণা। তারা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। এবং আমাদের কলেজে কালচারাল কম্পিটিশন হতো, এবং আমরা কালচারাল কম্পিটিশনে অনেক পার্টিসিপেট করতাম। তো ডিবেট করা, টিভিতে ডিবেট করেছি, কিন্তু তো টিভিতে ডিবেট করেছি, অবদান করেছে। তো সবাই আমরা কালচারালি অনেক বেশি গ্রুমড ছিলাম, বা উপস্থিত বক্তৃতা। আমার মনে আছে যে আমাদের যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসপ্লে হতো, তো সেখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়েও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসপ্লেটা হতো। তো আমি মনে করি যে তখন লেখালেখির অভ্যাস ডেভেলপ করে, এবং আমার স্কুল লাইফ থেকেই আসলে লেখালেখির অভ্যাস আছে। সো এটা আসলে খুব মানে এখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি বিনোদন সাংবাদিক হতে চেয়েছিলাম কিনা, আনসার ইজ মানে এটা কোনো আনসার হবে না। কারণ আমি আসলে মানে আমার মনে হয়েছে যে আমি বোধহয় পলিটিক্যাল জার্নালিস্ট হতে চেয়েছিলাম। তো আমি একটা দৈনিক পত্রিকায় গিয়েছিলাম। আচ্ছা। তো তখন বললো যে এরকম দৈনিক বের হয়েছে, তুমি বরং এখানে লেখালেখি করে হও।
আর আমাদের কিন্তু যে জেনারেশনটা আমরা গ্রো হয়েছি, আমাদের মধ্যে সিনেমা দেখার কিন্তু একটা বেশ, আমি বলবো যে কি বলবো, একটা অভ্যাস ছিল আমাদের, পারিবারিকভাবে অভ্যাস ছিল। কারণ আমি চিটাগাঙে ব্রট আপ হয়েছি এবং চিটাগাঙে তখন বোধহয় 17টা সিনেমা হল ছিল এবং সিনেমা হলগুলোই দেখার ব্যাপার ছিল। বনানী কমপ্লেক্স থেকে, বনানী কমপ্লেক্সের একটা চেইন, বনানী কমপ্লেক্স, আলমা, উপহার, তো একটা আগ্রহ তৈরি হয়েছিল। এবং আমি যদি একটা স্পেসিফিক বলি, সালমান শাহ যখন আসলো তখন মনে হচ্ছে বা স্মার্ট একটা ছেলে আসছে। এর আগে তো আমরা ফ্যান ছিলামই, আমাদের কাছাকাছি এইজের একজন আসছে। তো সব কিছু মিলিয়ে আনন্দভুবন হাতে আসলো একদিন। তো তখন আমি ডিরেক্ট গেলাম এবং ডিরেক্ট কোনো রকমের কোনো রেফারেন্স না আর কি, ডিরেক্ট গেলাম। আমাদের সম্পাদক ছিলেন গোলাম ফারুক ভাই। তো উনি বললেন আপনি কি সাংবাদিকতায় থাকবেন? আচ্ছা আগে লেগে থাকেন। তো লেগে থাকতে থাকতে আসলে হয়ে গেল আর কি। হ্যাঁ, সেখানে আপনার সাথে আমার পরিচয় হয়েছে, আমিও সেখানে ছিলাম। এবং আমরা শুনবো আরো গল্প নিশ্চয়ই শুনবো। তো খিজির হায়াত খান, আপনি আমাদের যে নতুন সার্টিফিকেশন বোর্ড হয়েছিল সেখানে আপনি মেম্বার হয়েছিলেন এবং 6 মাস আপনি সেখানে দায়িত্ব পালন করে আপনি ছেড়ে দিয়েছেন। তো আমাদের চলচ্চিত্র নতুন সময়ের যে সময়ের কথা আমরা বলছি, সেই সময়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং চলচ্চিত্রের অনুদান বিতর্ককে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনুদানটাতে আমি পরে আসি। সার্টিফিকেশন বোর্ডে যেহেতু ছিলাম, কেন ছেড়ে দিয়েছি এটা একটা কোয়েশ্চেন। সেই মুহূর্তে যদিও আমার একটা ব্যক্তিগত কারণকেই আমি সামনে রেখে সরে এসেছি, আমার বাবা অসুস্থ ছিল, বাট এটার পিছনে আরও কিছু কারণ ছিল। আমার কাছে ওখানে যে মনে হয়েছে যে আপনি আসলে একটা বোর্ড যেখানে অধিকাংশ মেম্বার হচ্ছে সচিব মহোদয়রা, তাদের সাথে এবং কনস্ট্যান্টলি এদের পরিবর্তন হচ্ছে। ইনি আসছেন তো উনি যাচ্ছেন, উনি যাচ্ছেন তো উনি যাচ্ছেন, ওনার বদলি হচ্ছে, আর তখন একটা টার্মোয়ালস অবস্থা। তো আমি ওনাদের সাথে আসলে পেরে উঠছিলাম না, কারণ ওনাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা, আমাদের লেন্সটা দেখার আর ওনাদের লেন্সটা দেখার টোটালি ডিফারেন্ট। আচ্ছা, তো প্রতিদিনই এই 6 সপ্তাহে যতবার বোর্ড বসছে ততবারই ওনাদের সাথে আমার একটা সংঘাত হচ্ছিল। দ্বিতীয়ত, যে আইনটা দিয়ে সার্টিফিকেশন বোর্ড এখন চলছে সেই আইনটা আওয়ামী লীগের করে যাওয়া, এবং ওই আইনে বাংলাদেশের পৃথিবীর যে কোনো সিনেমাকে আটকায় দেওয়া সম্ভব। মানে এখনো সেটা বলবৎ আছে, এখনো সেটা, ওই আইন তো আপনি বদলাতে পারেন না, মানে পারে নাই। হ্যাঁ, ওটার বিধিমালাকে পাশ কাটিয়ে এভাবে না সেভাবে ওটাকে চেষ্টা করা হচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি আমাকে যদি একটা জায়গায় কাজ করতে দেন, আমি শিল্পী মানুষ, আমার স্বাধীনতাটা খুব জরুরি। আমার কাছে ওই স্বাধীনতাটা আমার কাছে ছিল না। আর সবচেয়ে বড় কথা আরেকটা, যে আপনি যখন একটা সরকারি পদে থাকবেন তখন আপনি বর্তমান সরকারকে সমালোচনা করতে পারবেন না, এবং এটা আমি 6 সপ্তাহের মধ্যে বুঝে গিয়েছিলাম যে আল্লাহ, আমার তো হাত পা কণ্ঠ সবই বেঁধে যাবে। এবং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমার স্বাধীনতাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি সেখানে এই বেসিক যে প্রবলেমগুলো আমি বললাম, যে পৃথিবীতে মনে হয় আমাদেরটাই একমাত্র বোর্ড যেখানে সচিবদের সংখ্যা আমাদের থেকে বেশি, এটা পৃথিবীর কোথাও, যারা চলচ্চিত্রের সাথে কোনোভাবে যুক্ত না, যারা চলচ্চিত্রের সাথে যুক্ত না। তো এগুলো যদি চেঞ্জ না হয়, আসলে ওখানে আমি আই ওয়াজ গোনা ওয়েস্ট মাই টাইম। সো আমার আরো অনেক কিছু বেটার করার আর সময় এবং সুযোগ ছিল, তাই আমি সরে এসেছি। এবং আমার কাছে মনে হয় যারা আমার থেকে আরো যোগ্য লোক ছিল অবশ্যই। আর অনুদানেরটা বলবো, আমি এক কথায় বলবো যে যারা এবার অনুদান পেয়েছে তাদের মধ্যে অনেকেই অনেক যোগ্য, বাট এই যে সরকারি কমিটিগুলো থেকে থেকেও তারা অনুদান নিল, এটা করে আসলে তারা নিজেদের ক্রেডিবিলিটিটাকে, নিজেদের যোগ্যতাটাকে প্রশ্নবিদ্ধ করলো। যে আমরা যেখানে ভেবেছিলাম যে এবার একটা স্বচ্ছ যোগ্যতার ভিত্তিতে হবে, কিন্তু যোগ্যতার ভিত্তিতে দিতে গিয়ে যদি 6 থেকে 8 বা 10 জন যারা বিভিন্ন সরকারি কমিটিতে আছে তারাই যদি অনুদানটা পেল, তারা তাদের যোগ্যতাকে অপমান করলো। এটা আমার কাছে মনে হয় মানে বৈষম্য তো থেকেই গেল। হ্যাঁ, মানে এটা আপনি যেভাবেই বলেন যে ওরা যোগ্যতার ভিত্তিতে 1 জন 2 জন হলে ঠিক আছে, 7 জন 8 জন 9 জন 10 জন কিভাবে পায়? এটা হয় না। তো আমরা যেটা বুঝলাম যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ধন্যবাদ আপনাকে। তো সৈকত সালাউদ্দিন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে আপনি যুক্ত আছেন, এই জায়গা থেকে আপনি এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন, যে এই যে আমাদের নতুন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং অনুদানের যে সিস্টেম, এটা তো পরিবর্তন হওয়া উচিত নাকি? না, এটা তো আমরা মানে সব সরকারের সময় আমরা একটা দেখি যে সরকারের সাথে যারা যুক্ত থাকে আর কি, কোনো না কোনোভাবে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, আপনি এখন সাধারণের বেশে যে কোনোভাবে থাকতে পারেন। আমি তো আসলে জানি না আপনি আসলে কে। আপনি বলছেন তো খুব সুন্দর সুন্দর কথা, আপনার আসলে পলিটিক্যাল কোনো পরিচয় আছে কিনা, আপনি কোনো গুপ্ত কোনো সংগঠনের সদস্য কিনা, সেটা তো আমরা জানি না। সো ফাইনালি এগুলো আমরা কখন বুঝি? যখন আমরা দেখি যে
আপনার এই অনুদানগুলো যখন ফলাফলগুলো আসে তখনই আমরা আসলে বুঝতে পারি যে এখানে কি কি হয়েছে, ইট শুড বি স্টপড আসলে। এভাবে করে আলটিমেটলি দেখা যায় যে উদ্যোগটা কিন্তু ভালো ছিল। একটা সময় আমি বলবো যে অনুদান ব্যাপারটা কিন্তু ভালো, যে আপনার হয়তো প্রতিভা আছে, আপনি যদি একটা বড় ফান্ড পান আপনি বাকি কাজটা করতে পারবেন। উদ্যোগটা খুব ভালো ছিল, কিন্তু উদ্যোগটা আসলে আমি বলবো যে এটা কাজে লাগানো যাচ্ছে এবং এর মধ্যেও অনেক ধরনের আমি বলবো যে একটা তো হচ্ছে যে আমরা যেটা বললাম যে মনোনয়নে ঘাপলা, আরেকটা হচ্ছে এখান থেকে অনেক টাকা, যে ঠিক আছে 70 লাখ টাকা আমি পাচ্ছি, এখান থেকে আগামী 20 লাখ সরাই বা আরো বেশি সরাই, তারপর আমি কাজটা করব। এবং খেয়াল করে দেখেন যে অনুদানের সামগ্রিক আউটপুট কি, সেটাই যদি আমরা একটা তালিকা করি যে পর্যন্ত কত পরিমাণ অনুদান দেওয়া হয়েছে এবং কত পরিমাণ সিনেমা কমপ্লিট হয়েছে এবং যা মুক্তি পেয়েছে সেগুলোর রেজাল্ট কি, তাহলেই এই টোটাল ব্যাপারটা একটা সাম আপ হয়ে যায়। তার মানে নতুন সময়ে এসে যে ধরনের পরিবর্তন হওয়ার কথা ছিল তা তো আমরা আসলে দেখতে পাচ্ছি না। এবং আপনার চলচ্চিত্র সেন্সর বোর্ডের থেকে তো সার্টিফিকেশন বোর্ড অনেক বেশি স্মার্ট এবং আধুনিক হওয়ার কথা ছিল। আমি একটা কথা, এই কথাটা একটু বলি। গত 1 বছরে সাংস্কৃতিক অঙ্গনে নাটক, সিনেমা, মিউজিক সবগুলাকে নিয়েই বলছি, কোনো দৃশ্যমান শক্ত কোনো পরিবর্তন আসেনি। যদিও আমরা সবার আগে আমাদের তরফ থেকে ওদের কাছে নানা ধরনের সংস্কারের জন্য প্রস্তাব না, একদম আকারে বিভিন্ন ধরনের প্রস্তাব লিখিত আকারে তাদেরকে পাঠিয়েছি। ব্যাপারটা কি জানেন, আমি সবসময় বলি এটা হচ্ছে নায়িকাদের সাথে সবাই প্রেম করতে চায়, কিন্তু নায়িকাদের কেউ বিয়ে করতে চায় না। জি জি জি, আমাদেরকে সবাই পকেটে রাখতে চায়, সব রাজনৈতিক দল চায় শিল্পীরা পকেটে থাকুক, মানে চেহারা হিসাবে আমরা ভালো, হ্যাঁ আমরা ফ্যান ফলোয়ার বেশি, রিচ বেশি, ওদেরকে পকেটে রাখতে হবে। কিন্তু শিল্প সংস্কৃতিকে নিয়ে কাজ করতে হবে, সঠিক এদের জন্য করতে হবে, এটা করবে না। এখন পর্যন্ত 2023-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডিক্লেয়ার করতে পারে, তো এটা একটা খুবই ব্যাড প্র্যাকটিস। জি দেখেন, আপনি যদি সত্যিই একটা দেশের উন্নয়ন চান, 2টা জায়গা আপনাকে ঠিক রাখতে হবে সবার আগে, শিক্ষা, সংস্কৃতি। শিক্ষার অবস্থা আমরা জানি যে একটা দেশে শিক্ষাতে আমি এখন গেলামই না, বাট এই মুহূর্তে এই দেশের সংস্কৃতির কোন জায়গাটা ঠিক আছে? সুযোগ তো একটা ছিল, অ্যাটলিস্ট কিছু বোল্ড স্টেপ নেওয়া, পারে নাই। ওই যে বললাম যে এখন পর্যন্ত 2023-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাই ডিক্লেয়ার করতে পারে। আচ্ছা, আর আমাদের ডিস্ট্রিবিউশন ঠিক করার জন্য কি করা দরকার এটা আমার থেকে ভালো বলতে পারবে, তো উনি বলেন। আমি শুধু এতটুকু বলি, যখন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করার চেষ্টা করতাম, হ্যাঁ, অনেক ভয়ে ভয়ে, তাও তখন নাম দেওয়া হয়তো কি আমাদেরকে বামাতি। আর এখন যদি এই সরকারকে কোনো সমালোচনা করতে যাই বা ধরেন ছাত্রদের দলের কোনো ভুল ধরতে যাই, তখন বলা হয় কি সফট আওয়ামী লীগ। তো এই দেশে এখন হচ্ছে যে ট্যাগ, মানে বাংলাদেশের নিরপেক্ষ কেউ থাকবে, কেউ বাংলাদেশপন্থী হতে পারবে না, যে না ভাই আমার দেশের এগেইনস্টে তুমি যেই যাবা আমি তোমাকে নিয়ে সমালোচনা করতে পারবো, এটা আপনি করতে, আপনাকে কোনো না কোনো দল করতে হবে। মানে এটা মানে অলিখিত নিয়মে পরিণত হয়েছে, হুইচ ইজ ভেরি ব্যাড। এটা সংস্কৃতির জন্য বা সংস্কৃতির উন্নয়নের জন্য খুবই খুবই খারাপ। জি, তো আপনি আমেরিকায় পড়াশোনা করেছেন এবং কি বলবো যে আর্টস নিয়ে, এবং পরবর্তীতে আপনি আবার দেশে ফিরে আসেন। তো আপনি মানে এই ফিল্মে আসার গল্পটা যদি মানে কেমন ছিল ছোট্ট করে একটু বলেন। আর আবার 2007 সালে আপনি প্রথম ছবি করেন। হ্যাঁ, 2007 সালে, এবং সেই সময় আমাকে অনেক সাহায্য করেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। এবং আমাদের খুবই দুঃখের ব্যাপার, আমার জার্নি বলার আগে এটা বলে নেই, যারা শুনছেন, আমাদের 7টা বীরশ্রেষ্ঠ, তার মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তো আছে, হ্যাঁ নৌবাহিনীও আছে। 7টা বীরশ্রেষ্ঠের একজনকে নিয়েও রাষ্ট্রীয়ভাবে শুধু তাদেরকে নিয়ে একটা সিনেমা করার উদ্যোগ নেওয়া হলো না। বীর বিক্রম, বীর প্রতীক, ওনাদের কথা বাদই দিলাম। আমি একটা করার চেষ্টা করেছিলাম, তাও প্রথম ছবি, অনেক অভিজ্ঞতার অভাব ছিল, ঠিক মতো বানাতে পারিনি। তো এটা একটা শেম এই জাতির জন্য, যে বাংলাদেশের অন্যান্য পৃথিবীর অন্য দেশে যদি 7টা বীর হতো, তারা এদেরকে নিয়ে কত কাজ করতো। আর সিনেমাতে আসা আসলে এটা আমার ভাগ্যে ছিল। এটা একটা মানে এটা একটা লং স্টোরি, বাট এতটুকু বলবো যে আল্লাহ চেয়েছিল আমি এটা করি, সব কিছু ছেড়ে ছুড়ে এখানে এসে এমন একটা যুদ্ধে নামি, যে যুদ্ধের আসলে কোনো মানে স্বপ্ন আছে, লক্ষ্য আছে, বাট হয়তো বা সাকসেসটা খুবই ডিফিকাল্ট। যুদ্ধ চলবে, এটা চলমান যুদ্ধ, নিশ্চয়ই যুদ্ধ চলবে। তো খিজির হাসান বলছিলেন যে আপনাকে নিয়ে যে আপনি বাংলাদেশের সিনেমা দেশের বাইরে ছড়িয়ে দিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তো সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আপনি তো সাম্প্রতিক সময় আমাদের যে একটা এই অভিজ্ঞতা, এই গল্পটা কিন্তু মানে বিচ্ছিন্নভাবে আমি যদি বলি যে এস.এম. শফির বেদিন, ছন্দ হারিয়ে গেল, এই সিনেমাগুলো কিন্তু উনি চেষ্টা করেছিলেন, সে 80-র দশকে কিন্তু চেষ্টা করেছিলেন।
বাট এই যে রিল নিয়ে 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 এটা একটা কষ্টদায়ক ব্যাপার আসলে। তো ফাইনালি আমাদের বাংলাদেশি প্রবাসী একজন তরুণ মানে মোহাম্মদ অলিউল্লাহ সজীব, উনি কানাডায় যে ফর্মটা করলেন, উনি যেটা ফিল করলেন সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়ান মুভি রিলিজ হচ্ছে, পাকিস্তানি মুভি রিলিজ হচ্ছে, সব মুভি রিলিজ হচ্ছে, বাংলাদেশের মুভি কেন রিলিজ হচ্ছে না। তো সেই জায়গা থেকেই 2016 সালে মানে একটা সিনেমা আমরা রিলিজ করি, সেটা হচ্ছে অস্তিত্ব। শুধু কানাডার একটা থিয়েটারে রিলিজ হয়। আচ্ছা। এবং এর আগ পর্যন্ত কিন্তু ভাড়া করে বা কমিউনিটি স্ক্রিনিংটা হতো। কিন্তু 2016 সালে অস্তিত্ব একটা সিনেমা হলে রিলিজ হয় এবং এটা একদম থিয়েটার রিলিজ ছিল। জি। তো ওই সিনেমা আর্ন করে হচ্ছে $8,178। তো এখন প্রায় আমরা একদম আমরা রিলিজ করেছি, আরও অনেকে চেষ্টা করছেন, তারা রিলিজ করেছেন। একদম ইন্টারন্যাশনাল রিলিজ যদি আমরা বলি, আমাদের হায়েস্ট গ্রস এসেছে হাওয়ায়, যেটা হচ্ছে $3,58,000। এবং অতি সম্প্রতিও সেখানে উৎসব ভালো ব্যবসা করেছে, সেটা কানাডা আমেরিকায় $1,77,000 গ্রস করেছে। সো আমি বলবো যে এইটা একটা যুদ্ধই। কারণটা হলো যে আমরা যখন একটা বাংলাদেশের মুভি নিয়ে ওদের কাছে অ্যাপ্রোচ মানে করা হয়, তখন তো আসলে বাংলাদেশি ইন্ডাস্ট্রিটা একদম ওদের কাছে নতুন। আর বাংলাদেশি ইন্ডাস্ট্রির ওকে পাশে রেখেই বলি যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো আমি বলবো ঠিক পেশাদার একটা জায়গায় যেতে পারে নাই। যে আমরা যাদের সাথে ফাইট করি, ভারতের মুভি, হলিউডের মুভি, তো তারা তো আজকে মানে 2025 সালের যে মাসটা চলছে, আগস্ট চলছে, রাইট? 2026 সালে কি মুভি রিলিজ হবে, এমনকি 2027 সালে কি মুভি রিলিজ হবে সেটাও মাল্টিপ্লেক্সগুলো জানে। কারণ হলিউডে সেটা ফিক্স থাকে, এমনকি বলিউডেরও সেটা ফিক্স থাকে। এবং ওরা যে প্রমোশনাল যে সাপোর্টগুলো দিতে পারে আর কি, আমরা কোনো সিনেমায় আজ পর্যন্ত সেটা পাই নাই। কারণটা হচ্ছে আমাদের সিনেমাগুলো 1 মাস আগেও তারা কনফার্ম করতে পারে না। তো যার ফলে আমরা প্রপার জায়গাটায় যেতে পারি নাই। কিন্তু প্রপার জায়গাটায় যদি আমরা যেতে পারতাম, আমরা যেটা দেখেছি কানাডা আমেরিকায় প্রায় আমাদের যে জরিপ বলে 1 লাখ লোক টিকিট কেটে দেখতে চায়। সো একদম মানে এখানে কোনো মানে অতিরঞ্জন নাই। $10 করেও যদি আপনি টিকিট ধরেন, ওখানে কিন্তু $1 মিলিয়ন বিজনেসটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছি $3,58,000। এটার কারণটা হচ্ছে সিনেমার প্রপার সিনেমা নাই, দ্বিতীয়ত সিনেমা মুক্তির কোনো নির্দিষ্ট সময় নাই এবং প্ল্যানিং নাই। তো যার ফলে ওখানে যে রেজাল্ট আমরা আনতে পারি আমরা ডিস্ট্রিবিউটর, সেটা আসলে এখন পর্যন্ত আমরা আমার একটা কোশ্চেন আছে সুগত ভাইয়ের কাছে। সুগত ভাই, ধরেন আমি একটা সিনেমা বানালাম, এই যে আমরা আপনাদেরকে মানে অ্যাজ এ প্রডিউসার ডিরেক্টর বলতেছি, আমি কেন বলতে পারি না যে আমার সিনেমাটা ভাই আমি আপনাকে আগামী বছরের মের 5 তারিখ দিব? কারণ আমি তো জানি না আমার এটা যখন বোর্ডে যাবে, সার্টিফিকেশন বোর্ডে যাবে, এটাকে ঠিক টাইমে পাবে, আমি কি এখানে রিলিজটা করতে পারবো না। ধরেন আমি একটা সিনেমা বানালাম, আমি বাংলাদেশ রিলিজ পরে করব, আমি আপনাকে বললাম যে ভাই আমি আগে ইন্টারন্যাশনাল রিলিজ করব, তারপর বাংলাদেশ করব, আপনারা কি এগ্রি করবেন? হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলিজ আগে করা যায়, কিন্তু আমরা সাধারণত চেষ্টা করি হচ্ছে দেশের মানুষের একটা ফিডব্যাক আমাদের ব্যবসার জন্য প্লাস করে। এবং দেশে মানে এটা থাকে না যে কেস বেসিস, এরকম কি আপনারা করে করতে পারে, সেটা আমরা উই ক্যান ট্রাই। এটা কোনো এই মডেলটাতে যে এটা হ্যাঁ ইন্টারন্যাশনাল এটা খুব ভালো করছে, মানে রিভার্স গেলেন সবসময়। তো আপনারা আগে দেখেন যে এখানে এটা ভালো করেছে, চলো এটা ওখানে, তাহলে এটা না করে যদি ধরেন ওখানে আগে যেরকম ঢাকার বাইরে আগে শিল্পনগরী খুলনা এবং বন্দরনগরী চট্টগ্রামে রিলিজ হতো, ওই কালচারটা। তো খিজিরা দেখেন, আপনি বাংলাদেশের প্রথম ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র জাগো আপনি নির্মাণ করেছেন 2010 সালে, সবচেয়ে পাগলামি প্রজেক্ট। জি, এবং 2023 সালে ওরা 7 জন, 2023 সালে, এবং সেটা পরিচালনার পাশাপাশি আপনি ছবির কাহিনীকার এবং অভিনেতা, এবং সেরা চিত্রনাট্যকার হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেছেন আপনি। তো এই চলচ্চিত্র নিয়ে আপনাকে ওই সময় হত্যার ষড়যন্ত্রে পুলিশ, হত্যাটা মিস্টার বাংলাদেশ নিয়ে, যেটা আমি মিস্টার বাংলাদেশ 2018 সালে, এবং পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছিল এই সময়। জি, যে আমার বাসায় কুমিল্লাতে যে তারা পুরো বাসা রেখে টেকি করে এসেছিল, এটা একটা সেল মিডল ইস্ট থেকে এসেছিল হত্যা করার জন্য, যেটা আমার এখনো ওটা বলবৎ, মানে যে এটা আমাকে ওরা তখন বলেছিল যে এই থ্রেট কখনো যাবে না, আপনি যত এটা সময় নেবে তত এটা রিয়েল হতে থাকবে। হায়াত মত আল্লাহর হাতে। জি, তো আমি সাংবাদিক সৈকত সালাউদ্দিনকে একটা বিষয় জানতে চাইবো, যে শিল্পীদের রাজনৈতিক লেজুর বৃত্তিটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে কি, মানে যে মানুষটার আত্মমর্যাদা আছে আর কি, সে সাংবাদিক হোক আর শিল্পী হোক, তার তো লেজুর বৃত্তি করার কোনো জায়গা নাই। কিন্তু আমাদের এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের শিল্পীদেরকে মাঝে মাঝে ভুলভাবেও
আমি বলবো যে প্রেজেন্ট করা হয় সোসাইটিতে। হ্যাঁ, বিশেষ করে আমি যেটা দেখছি নিউজের ক্ষেত্রেও হ্যাঁ মানে হয়, আমি খুব সরাসরি কথা বলি জি যে আপনাকে গণভবনে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি গণভবনে গেছেন, হ্যাঁ, তো আপনাকে একটা হ্যাঁ না যে উপায় আছে কোনো ব্যাপার না, আপনি গেছেন। তো আজকে যখন আমার অনেক সিনিয়র শিল্পী আছেন, তারা যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন তখনও গেছেন, যখন হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন তখনও গেছেন, যখন শেখ হাসিনা ছিলেন তখনও গেছেন। তো যাওয়ার মধ্যে তো আসলে কোনো মানে কে গেছে, কে গান শুনিয়েছে, কে আরেকটা শুনি কি জন্য, কে আপা বলেছে, কে মা বলেছে। তা আমি তো বলবো যে এই যে একটা জুলাই গণঅভ্যুত্থান হলো, এখানে যারা লিডিং ছাত্রনেতা তাদের মধ্যেও তো কাউকে আমরা গণভবনে দেখেছি, তাদের মধ্যেও তো আমরা মা বলতে শুনেছি, আমরা সালাম করতে দেখেছি। তো তাদেরকে নিয়ে তো এরকম কালার করা হচ্ছে না। তো আমার কালচারাল যারা আছেন তাদেরকে এইভাবে আক্রমণ করাটা আমি এটা সমর্থন করি না। আরেকটি কথা হচ্ছে, দেখেন যে যখন জুলাই গণ আন্দোলন চলেছে তখন আমরা যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে, আমি খুব সরাসরি বলি, দাবায় রাখতে পারবা না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ব্যবহার হয়েছে। তো তখনও তো বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবাই ছিলেন নাকি ছিলেন না? তখনও তো ছিলেন, 5 তারিখ সকাল পর্যন্ত তো উনি ছিলেন। তো তখন যদি এই স্লোগানগুলো ব্যবহার করা যায়, তখন যদি ওনার ভাষণের কোড ব্যবহার করা যায়, তো তার শোক দিবসে বা তাকে সম্মান জানিয়ে যদি একটা পোস্ট দেওয়া হয়, তাহলে আমার সেই লোকটাকে কেন আক্রমণ করতে হবে, যেখানে সেই লোকটা জুলাই গণ আন্দোলনেও একটা বড় ভূমিকা রেখেছেন, সক্রিয় ভূমিকা রেখেছেন। আমি সরাসরি শাকিব খানের কথাই বলি, হ্যাঁ, তো তিনি একটা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং আমি বলবো খুব বোল্ডলি রেখেছেন। তো তিনি যদি আমাদের একজন জাতীয় নেতাকে সম্মান দেন, তো তাকে আক্রমণের কি আছে, আমি এটা বুঝতে পারি না। সো আমি বলবো যে হ্যাঁ, আমাদের মধ্যে অবশ্যই কিছু কিছু শিল্পী আছেন যারা লেজর ভিত্তি করেন, কিন্তু আমার মনে হয় তারা বেশিরভাগই দেশে নাই। সো দেশে যারা আছেন, আমি মনে করি না যে তাদেরকে কোনো রকমের ট্যাগিং দিয়ে, তাদেরকে কোনো রকমের কালার করে আমাদের শিল্প সংস্কৃতির কোনো উপকার হবে। আপনি কিভাবে বলবেন এই বিষয়ে? আমি এটা সবার আগে বলতে চাই যে আমি এখানে ঢোকার আগেই মাত্র স্ট্যাটাসটা লিখে ঢুকছি। স্বাধীন খসরু নামে একজন অভিনেতা আছেন, জি জি সাম্প্রতিক সময়ে ওনার সাথে আমার একবার কথা হয়েছে, তখন তো মনে হয়েছিল যে ভালো মানুষ, বাট কি বিচ্ছিরি তার রুচি, কি বিচ্ছিরি তার চিন্তা চেতনা, মনন পচে গেছে। ভাষার ব্যবহার, একটা লোক, একটা এরকম একজন, বাদ দিলাম উনি উপদেষ্টা, একটা নারীকে নিয়ে লাইভে সেগুলো বলতে পারে, শিল্পী বলছে এবং সে তাকে নিজেকে শিল্পী বলে, তার তো নিজেকে নিজে গলায় দড়ি দিয়ে ফাঁসি দেওয়া উচিত। সে নিজেকে নিজের, আর আমি জানি না তার কোনো কন্যা সন্তান আছে কিনা, তার কন্যা সন্তান যদি এটা দেখে বা তার স্ত্রী যদি দেখে বা তার মা বা বোন যদি দেখে, কিভাবে এটা উনি উত্তর দিবে আমি জানি না। আর এই যে ঘটনাটা ঘটলো যে শিল্পীদের ছবি টাঙিয়ে জুতা মারা, এটার মতো হীন মানসিকতা, এবং ওইখানে অনেকজন কে আমি চিনি যারা সক্রিয়ভাবে জুলাই আন্দোলনে ছিল, যারা মনে করতেছে এগুলা দিয়ে, এবং এটা আমি দেখলাম ওই যে তথ্য মন্ত্রণালয়ের তথ্য উপদেষ্টা ছিল না নাহিদ সাহেব, তার যে সার্চ কমিটির ছেলেপেলেরা এটাকে ফলাওভাবে প্রচার করতেছে। তো তারা যদি মনে করে যে এগুলা দিয়ে তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে, তারা 6 মাস পরে দেখবে যে তাদের অবস্থাটা ভোটে কি হয়। বাংলাদেশের মানুষ খুব সংবেদনশীল, তারা অনেক কিছু মেনে নেয়, একটা জিনিস মানতে পারে না, অধ্যত্ব। এই অধ্যত্ব যত যে যা দেখাবে তার পরিণতি ঠিক হাসিনার মতোই হবে, অহংকার। হ্যাঁ, হাসিনা সরকার তো ছিল যে এত বছর তারা আস্তে আস্তে দানবে পরিণত হয়েছে, আর এরা তো শিশু, আজ শুক্র 2 শুক্রবার হয়েছে। ওরা যদি এই অধ্যত্ব দেখায়, ওরা যদি এভাবে এই বিভাজনের পথে হেঁটে, আমরা কখনো এই দেশকে একত্রিত করতে পারবো না। আমাদেরকে ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছিল, সেখান থেকে উদাহরণ নিতে হবে যে ক্ষমা করে দিয়ে ইউনাইটেড করতে চাইছিল, পরবর্তীতে নেলসন ম্যান্ডেলা যেটা সাউথ আফ্রিকায় করতেছিল, ওই পথে হাঁটতে হবে। আমরা যদি ওই পথে না হাঁটতে পারি, এই বিভাজনের সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে দিবে। তো এই যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি তাহলে? আমাদের সংস্কৃতি অঙ্গন, আমাদের মানে সাংবাদিকদের নিয়ে আমরা দেখেছি অতীতে অনেক ধরনের মানে বিতর্ক হয়েছে, সাংবাদিকরাও পক্ষপাতিত্ব করছে, এখন আবার একটা নতুন সময় এসেও জটিলতা তৈরি হচ্ছে। তো আমাদের আগামীর যেই শিল্প সাহিত্য বা সংস্কৃতি অঙ্গন বা সাংবাদিকতা, এটা আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে করেন সৈকত সালাউদ্দিন? না, আমি খুব সোজা সাপটা কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধ থেকেই দেখেছি। সেটা হচ্ছে যে যখন একটা যুদ্ধ হয়, যুদ্ধের পরে বা আপনি যুদ্ধের সময় সাধারণত কি হয়, একটা ফ্রন্টে যুদ্ধ হয়, কিন্তু এই যে তখনও কিন্তু 14 ডিসেম্বর আমাদের শিল্প সংস্কৃতি বিভিন্ন সেক্টরের মানুষদেরকে একটা তালিকা করে তাদেরকে
একদম নির্মূল করে, মানে একদম, মানে এর ফলটা কিন্তু আমরা এখনো ভোগ করছি। আমাদের যে গুণগত যে একটা জায়গা ছিল, আমাদের যদি আমরা 52 কথা বলি, 66 কথা বলি, 69 কথা বলি, ফাইনালিতে 71 যেটা বলেও শুরু করলাম, আমি শেষের দিকে একটু বলি। তো সেই সময় আমাদের কিন্তু একটা গুণগত মান ছিল। তখনকার ভাষণ কেন আমরা কোট করি, তখনকার সবকিছুর মধ্যে একটা রুচি ছিল, মেধা ছিল, একটা মেধার বিস্ফোরণ ছিল। এবং আমাদের 80 পর্যন্ত আমাদের নাটকের যে স্ট্যান্ডার্ড, আমাদের সোনালী দিনে আমাদের সিনেমার যে স্ট্যান্ডার্ড, এটার কারণ কিন্তু ছিল এই গুণগত ব্যাপারটা। হঠাৎ করে কিন্তু দেখেন যে আমাদের এই নাটকের ভাষা, সাংবাদিকতার ব্যাপারটাও, হ্যাঁ হ্যাঁ, আমাদের নাটকের ভাষা, আমাদের সিনেমায় যে হঠাৎ করে একটা অশ্লীলতা চলে আসলো। এই অশ্লীলতাকে অনেকে বলে যে এই অশ্লীলতা হচ্ছে গুটি কয় মানুষের, আমি এটা সাপোর্ট করি না। আমি মনে করি যে অশ্লীলতা যাতে ছড়ায় সেটার জন্য ব্যাপক একটা পৃষ্ঠপোষকতা ছিল, যেভাবে আমাদের যাত্রাটাও নষ্ট করা হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ভয়ের ব্যাপার যে আমরা পড়ালেখার জায়গা থেকে চলে আসছি, আমরা আমাদের ইতিহাসের জায়গা নিয়ে নানা ধরনের বিতর্ক করছি। ও যেটা বলল যে বিষয়টা দেশের বাইরের গণমাধ্যমে আমাদের যে শহীদদের সংখ্যা বলা হয়েছে, এবং তারা এর চেয়েও বেশি আশঙ্কা করে, এর চেয়েও বেশি আশঙ্কা করে। এবং গত 54 বছর তো শুধু আওয়ামী লীগ শাসন করে নাই এদেশটা, এখানে সামরিক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, বিএনপি সরকার আসছে, এমনকি বিএনপি জামাত সরকারও আসছে। কেউ কি এই শহীদের তালিকা পাঠ্য বই থেকে বাদ দিচ্ছে? না। কেউ কি স্বাধীনতা দিবস 26শে মার্চ থেকে 27শে মার্চ করেছে? না। একটা মীমাংসিত বিষয় নিয়ে এই মুহূর্তে যে আলোচনাগুলো হচ্ছে, আমি মনে করি এটা, আমি একজন মানে সংস্কৃতি কর্মী হিসেবে আমি বলবো যে উই আর হার্ট। জি, অত্যন্ত ধন্যবাদ। আজকে আমাদের একেবারেই সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারছি না, তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্যে আপনারা দুজন এসেছেন, এবং এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।